চট্টগ্রাম বন্দর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত কর্ণফুলী নদীর মোহনায় দেশের প্রধান সমুদ্র বন্দর, যেটি বর্তমানে মোট আমদানি রপ্তানির প্রায় 92% পণ্যের গন্তব্যস্থল। এই বন্দরে বর্তমানে বছরে জাহাজ ভিড়ে 3500 থেকে 4000টি। 2024 সালের তথ্য যদি আমরা দেই তাহলে আমরা দেখি যে প্রায় 32 লাখ টিইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছে এই চট্টগ্রাম বন্দর এবং প্রায় 12 কোটি টন খোলা পণ্য হ্যান্ডলিং করেছে। 2025 সালের 10 মাসের তথ্য আমরা দেখি যে এই 10 মাসে প্রায় 28 লাখ টিইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে এই বন্দরে, পাশাপাশি 11 কোটি টনের মতো পণ্য হ্যান্ডলিং হয়েছে এই বন্দরে। বিশ্বের যে 100টি বন্দরের তালিকা তৈরি হয় সে 100টি বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান থাকে 57 থেকে 60 কিংবা 65, 70-এর মধ্যে সাম্প্রতিক সময়ে। এই বন্দর কিন্তু যাত্রা করেছিল 1860 সালের দিকে। ইংরেজ ব্যবসায়ী এবং দেশীয় 2-1 জন ব্যবসায়ী মিলে অস্থায়ী কাঠের জেটি তৈরির মাধ্যমে মাত্র 1 টাকা স্যালামিতে এই বন্দরের যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1877 সালে ট্রাস্ট তৈরি হয় চট্টগ্রাম বন্দরের। সেই থেকে পুরোদমে যাত্রা শুরু এবং 137 থেকে 140 বছর পার হয়েছে এ বন্দরের। ঠিক এই সময়ে এসে চট্টগ্রাম বন্দর আবারও বিদেশিদের হাতে যাবে কিনা সেটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সরকার, এখানকার শ্রমিক সংগঠন, রাজনীতিবিদ, সুশীল সমাজ সবাই আসলে বন্দর নিয়ে এখন কথা বলছেন। আমরা একটু দেখব যে এই বন্দর আসলে বিদেশিদের হাতে দেয়া লাভজনক কিনা, নাকি দেশি অপারেটর পরিচালনা করতেই এই বন্দর সক্ষম, নাকি ভূ কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে আমরা আসলে পিছিয়ে পড়ব। সব বিষয় বলতে গেলে শুরুতে আমরা বন্দর যারা ব্যবহারকারী এবং যারা শ্রমিক সংগঠন তাদের কথা দিয়েই শুরু করি। চট্টগ্রাম বন্দরের ব্যবসায়ী, এখানকার ব্যবসায়ী নেতা এবং যারা শ্রমিক সংগঠনের রয়েছেন দলমত নির্বিশেষে সবাই কিন্তু গত 3 থেকে 4 মাস ধরে আন্দোলনে নেমেছেন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না। একটি বড় পক্ষ এই আন্দোলনে শরিক হয়েছেন দলমত নির্বিশেষে। ডান বাম গণতান্ত্রিক যে জোটগুলো রয়েছে তারা কিন্তু দিনের পর দিন নানান জায়গায় আন্দোলন, অনশন থেকে শুরু করে মিছিল, বন্দর অবরোধের মতো কর্মসূচিও তারা পালন করছেন। তাদের যুক্তি, চট্টগ্রাম বন্দর শুধুমাত্র অর্থনীতির প্রাণকেন্দ্র নয় কিংবা দেশের হৃৎপিণ্ড নয়, এই বন্দর কৌশলগত নিরাপত্তার অংশ। এই বন্দর চট্টগ্রাম যে সমুদ্র উপকূল, পুরাটা উপকূল জুড়ে কিন্তু এই বন্দরের অবস্থান এবং কর্ণফুলী নদীর মোহনায় অবস্থান, যেটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের প্রবেশমুখ। ফলে এবং এই বন্দরের ঠিক পাশেই যে এনসিটি টার্মিনালের কথা বলা হচ্ছে, সেই এনসিটি টার্মিনালের পাশেই কিন্তু নৌবাহিনীর ঘাঁটি রয়েছে। সেখানে নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজগুলো, সমরাস্ত্রগুলো সেগুলি রাখা থাকে। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে আসলে বন্দর কি শুধু অর্থনীতির জন্য, নাকি আশেপাশে যে কৌশলগত নিরাপত্তা রয়েছে সেটিও বিবেচনায় আনা উচিত। বন্দরের যারা শ্রমিক কর্মচারী রয়েছেন তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে এই এনসিটি টার্মিনাল দেশীয় একজন অপারেটর পরিচালনা করেছেন এবং 7 জুলাইয়ের পর থেকে সেটি পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। তিনি যথেষ্ট সক্ষমতার সাথেই কিন্তু বাংলাদেশ নৌবাহিনী সেটি পরিচালনা করছে। প্রবৃদ্ধি হচ্ছে তা পরিচালনার কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে এবং এখানকার যে শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। এখন সরকার পক্ষ যেটি বলছে যে এই ধরনের এনসিটি টার্মিনাল যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় তাহলে সেখানে দক্ষতার পরিমাণ আরও বাড়বে, শ্রমিকদের আরও বেশি কর্মসংস্থান হবে। পাশাপাশি গেল 17 নভেম্বর চট্টগ্রাম একেবারেই কর্ণফুলী নদীর প্রবেশ মুখে লালদিয়ার চর যে টার্মিনাল সেটি এবং পানগাঁও টার্মিনাল, এই দুটি টার্মিনাল ডেনমার্কের একটি কোম্পানির সাথে চুক্তি করে বুঝিয়ে দেওয়া হয়। সেটি 33 বছরের জন্য, 33 বছর মেয়াদি চুক্তি। এই ধরনের চুক্তির ক্ষেত্রে যেটি হয় যে 33 বছর ধরে তারা বন্দরটি পরিচালনা করেন, সেখানে টার্মিনাল তৈরি করেন, যন্ত্রপাতি সংযোজন করেন এবং যাওয়ার সময় চুক্তির মেয়াদ শেষে সেসব যন্ত্রপাতি এবং স্থাপনা সরকারের অনুকূলে তারা বুঝিয়ে দিয়ে যান। সেই ক্ষেত্রে সরকারের কোনো ধরনের বিনিয়োগ করতে হয় না, তারা মূলত যন্ত্রপাতি এবং অবকাঠামোগুলো বুঝে পান। বলা হচ্ছে ডেনমার্কের সেই কোম্পানি প্রায় 6500 কোটি টাকার মতো বিনিয়োগ করবে।
তো এই বিশাল পরিমাণ বিনিয়োগ আসার সাথে সাথে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার আশেপাশের অঞ্চলকে ঘিরেও বেশ কিছু অর্থনৈতিক জোন গঠন করা হবে, বেশ শিল্প কারখানা গড়ে উঠবে এবং শ্রমিকদের কর্মসংস্থানের জায়গা হবে। কিন্তু শ্রমিকরা বলছেন তার বিপরীত কথা। তারা আশঙ্কায় আছেন যে বিদেশি কোম্পানিগুলো আসলে আধুনিকায়নের পাশাপাশি তারা আসলে শ্রমবাজার হারাবেন, তারা তাদের চাকরি হারাবেন, কর্মসংস্থান হারাবেন, আয় উপার্জনের পথ হারাবেন, সেই ধরনের শঙ্কায় কিন্তু শ্রমিকরা আছেন। ব্যবসায়ীরা যে বিষয়টি নিয়ে বিরোধ করছেন যে এই বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার আগেই চট্টগ্রাম বন্দরে কিন্তু 41% মাসুল বৃদ্ধি করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে এই যেই মাসুলটি বৃদ্ধি করা হয়েছে সেটি আসলে বিদেশিদের পকেটে যাবে এবং বন্দরের সুনির্দিষ্ট কোনো নীতিমালা এখনো পর্যন্ত গড়ে না উঠায় কখন আসলে কত শতাংশ মাসুল বাড়াবে সেই ধরনের কোনো নীতিমালা বন্দরের নেই। কারা কিভাবে বন্দর অপারেট করবে সেই ধরনের নীতিমালা বন্দরে তৈরি হয়নি। ব্যবসায়ীরা সেই অভিযোগটি করছেন এবং তারাও বলছেন যে কোনো কোনো জায়গায় আসলে নিরাপত্তার প্রশ্ন আছে, সেই কারণে তারা আসলে বিদেশিদের না দিয়ে অন্তত কোনো কোনো জায়গা যেমন এনসিটির মতো টার্মিনাল যেখানে আসলে আর বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নেই, যেখানে যন্ত্রাংশ রয়েছে যথেষ্ট পরিমাণে এবং সক্ষম, সেই জায়গাগুলো আসলে বিদেশিদের হাতে দেওয়া নিয়ে ব্যবসায়ীরাও এক ধরনের এবং ব্যবসায়ী নেতারাও প্রশ্ন তুলেছেন এবং মাসুলের বিষয়টি নিয়েও ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন যে মাসুলটি বৃদ্ধি করা হয়েছে বা সামনে কিভাবে মাসুল বৃদ্ধি করা হবে, বিদেশিদের হাতে গেলে সেটি নেগোসিয়েশন কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে এক ধরনের ধোঁয়াশার মধ্যে এখনো পর্যন্ত আছেন। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের টার্মিনাল বা এই ধরনের স্থাপনাগুলো এখানে নয়, শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বজুড়ে যারা জাতীয় নিরাপত্তা নিয়ে যেসব দেশ খুবই কনসার্ন কিংবা খুবই উদ্বিগ্ন থাকেন সেই ধরনের রাষ্ট্রগুলোও কিন্তু তাদের বন্দরগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়েছে। তারা চালাচ্ছে, সক্ষমতা দেখাচ্ছে, আন্তর্জাতিক মানে নিচ্ছে। সেই প্রশ্নগুলো বা সেই উদাহরণগুলো সরকার তুলে ধরছে। কিন্তু বিপরীত পক্ষে শ্রমিক কিংবা বুদ্ধিজীবীরা যেটি বলছেন যে এই ইরান কিংবা ইসরায়েলের যে বন্দরে সাম্প্রতিক সময় দুর্ঘটনা কিংবা হামলা হলো সেই উদাহরণগুলো তারা তুলে ধরছেন যে এই ধরনের ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নটি চলে আসে, বিভিন্ন এজেন্ট সেখানে কাজ করার সুযোগ তৈরি হয় এবং সাম্প্রতিক সময় তারা ইরান এবং ইসরায়েলের বন্দরের কথা তুলে ধরছেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে বিতর্ক যখন তুঙ্গে তখন পুরো এনসিটির বিষয়টি আসলে ঝুলে গেছে আদালতের দিকে, কারণ হাইকোর্টে একটি রিট হয়েছে, সেই রিটের শুনানিও শেষ হয়েছে, রিটের রায় হবে ডিসেম্বরের 4 তারিখ। তো সে পর্যন্ত আসলে সবাই অপেক্ষা করছেন, বিশেষ করে এনসিটির জন্য। আর বে টার্মিনাল কিংবা লালদিয়া যেই চরটি দেয়া হয়েছে বা পানগাঁওয়ের যেটি, সেখানে যেহেতু বিনিয়োগের প্রশ্ন আছে সেখানে কিন্তু অনেকে এখনও নমনীয় অবস্থানে রয়েছেন ব্যবসায়ী বা শ্রমিকরা। তবে এনসিটির ব্যাপারে সবাই এখানকার ব্যবসায়ী কিংবা এখানকার শ্রমিকরা বলছেন সেটি একেবারেই নৌবাহিনীর ঘাঁটির পাশে এবং সেখানে বিনিয়োগের প্রয়োজন নেই। ফলে এই বিষয়টি নিয়ে রিট হয়েছে এবং আগামী 4 তারিখ পর্যন্ত আসলে সবাই অপেক্ষা করছেন যে হাইকোর্ট বা আদালত আসলে কী ধরনের রায় দেয় এই বিষয়ে।